মর্নিং বন্ধুরা, এখন রওনা দিচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। চলো বেরোনো যাক। এই অফিস টাইমে কলকাতার জ্যাম, আর এই কলকাতা থেকে এখন বেরোনোটাই সব থেকে চাপের। যতক্ষণ পর্যন্ত না সেকেন্ড হুগলি ব্রিজ বলা ভুল, সেকেন্ড হুগলি ব্রিজের পরেও জ্যাম পেতে পারি, সাঁতরাগাছি যতক্ষণ না পার হবো ততক্ষণ পর্যন্ত এই জ্যামের মধ্যেই আটকে 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 ধীরে ধীরে যেতে হবে। আর এই কারণে কলকাতায় একদম আমার এই গাড়ি নিয়ে বেরোতে ভালো লাগে না। দূরে কোথাও গেলাম গাড়ি নিয়ে ঠিক আছে, যেমন আজকে যাচ্ছি কলকাতা থেকে তো বেরোতে হবে, তারপর তো যেতে পারবো। নয়তো শুধুমাত্র কলকাতায় কোনো কাজে গাড়ি নিয়ে বেরোতে একদম ইচ্ছে করে না, তার থেকে বাইক বেস্ট। প্রত্যেকটা সিগনালে গাড়ি দাঁড়াচ্ছে, আর প্রত্যেকটা সিগনালে প্রায় 1 মিনিট করে গাড়ি দাঁড়িয়ে থাকছে। আর তাও যে সিগন্যাল ছাড়ার পর গাড়ি জুড়ে যাচ্ছে তা নয়, ধীরে 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 চ চ চ আস্তে 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 আস্তে। কতক্ষণে কলকাতা থেকে বেরোবো সেটাই হচ্ছে এখন সব থেকে চাপের ব্যাপার। এই মুহূর্তে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে দিয়ে, কিন্তু আজকে জ্যামটা যেন অত্যাধিক জ্যাম হয়ে গেছে এই টাইমে, এত গাড়ি শনিবার। যাই হোক, কোনো রকম এখন সেকেন্ড হুগলি ব্রিজটা না পার হওয়া পর্যন্ত কোনো শান্তি পাওয়া যাচ্ছে না। এই বাঁ দিকে রয়েছে ভিক্টোরিয়া, এখান থেকে হয়তো স্পষ্ট দেখা যাবে না। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় কলকাতার জ্যাম কাটিয়ে এবার প্রায় সেকেন্ড হুগলি ব্রিজের কাছে চলে এসেছি। কিন্তু এখানে এক সমস্যা, 50-এর উপর গাড়ির স্পিড তুললেই ব্যাস আবার 40 কিলোমিটার। এইগুলো একটা কনফিউজিং। বোর্ডে লেখা আছে 50, এদিকে যে স্পিড মিটার রয়েছে সেখানে রয়েছে 40, আবার এই সামনে রয়েছে 40, বোঝা খুব মুশকিল। এই যে সামনেও রয়েছে 40-এর উপর স্পিড তুললেই ফাইন। ঠিক আছে, বেশি জোরে চালানোরও দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট স্পিডটা 50 দেওয়া দরকার ছিল। সেকেন্ড হুগলি ব্রিজ পার হচ্ছি, আর সেকেন্ড হুগলি ব্রিজে অলরেডি কাজ চলছে, মেনটেনেন্সের কাজ। তো তার জন্য খুব বড় গাড়ি মনে হচ্ছে এই রাস্তায় এখন চলতে দিচ্ছে না। তো যাই হোক, এই যে একটা পুরো রুট বন্ধ, ডান দিকের যে রুটটা হচ্ছে আসার রুট, সেই রুটটা দিয়ে গাড়ি যাচ্ছে আসছে, আর এখান দিয়ে জাস্ট একটা লাইন চলছে, একটা লাইন টোটালি বন্ধ রয়েছে। আজকে যেন সর্বত্র জ্যাম। এই মুহূর্তে রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজের যে টোল প্লাজা আছে, সেই টোল প্লাজায় এখানেও প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি লাইনে। ফাস্ট্যাগ হয়ে আলটিমেট কিছু কিছু ক্ষেত্রে লাভ হয়েছে মানতে হবে, কিন্তু তাতেও যে খুব বেশি মানে ফাস্ট হয়ে গেছে, একদম গাড়ি এখান দিয়ে সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে তা কিন্তু নয়। চলো, ওই যে সামনে দেখা যাচ্ছে নবান্ন, ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনিক ভবন। এই যে বলেছিলাম সেকেন্ড হুগলি ব্রিজ পার হওয়ার পরেও জ্যামে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত সাঁতরাগাছি স্টেশন না পার হচ্ছি ততক্ষণ পর্যন্ত জ্যামে জ্যামে যেতে হবে। এই যে সামনে আবার গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আসলে এই ব্রিজটা এত সরু, আর এই ব্রিজ দিয়ে এত গাড়ি পারাপার হয়, তো যার জন্য জ্যামটা স্বাভাবিক কারণেই হয়ে যায়। চলো যাই, ধীরে ধীরেই যেতে হবে, আর কি করা যাবে। মোটরসাইকেল হয়েছে। যেদিকে রাস্তাটা দেখেছেন একদম সরু, একদম ব্রিজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর দুদিক থেকে গাড়ি আসছে, মাঝখানে কোনো ডিভাইডারও নেই। ডিভাইডার দিলে আরো জায়গা কমে যাবে। এই যে বাঁ দিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, আর এখন দেখুন রাস্তা অনেকটা পরিষ্কার রাস্তা, কতটা আর জ্যাম পাওয়া যাবে না। এবার মোটামুটি গাড়ির গতি থাকবে, মোটামুটি থাকবে, তো ঠিক আছে। একটু গাড়ি মোটামুটি গতিতে না থাকলে কি আর গাড়ি চালিয়ে ভালো লাগে? লং ডিস্টেন্স যখনই যেতে হবে তখন একটু ভালো রাস্তা, একটু ফাঁকা রাস্তা এরকম চাই, যেখানে গাড়ি খুব বেশি ক্লাচ ব্রেক ইউজ করতে হবে না, নর্মাল অ্যাক্সিলারেটারে পা দিয়ে বসে থাকবো আর গাড়ি নিজের মতো চলবে।
নয়, মজাই আলাদা। আর এখানে একখানা সানগার্ড নেওয়া হয়েছে, শুধু খুলে পড়ে যাচ্ছে। হয়েছে, লাগানো হয়েছে, শুধুই খুলে পড়ে যাচ্ছে। দুখানা 100 টাকা দিয়ে নেওয়া হয়েছে। এই সালা দুখানা 20 টাকা 40 টাকা দিয়ে কেনা দরকার ছিল, 100 টাকা দিয়ে কিনেছে আর শুধু খুলে পড়ে যাচ্ছে। এইসব জায়গা থেকে, রাস্তা থেকে, তারপর টোল গেট থেকে কোনো জিনিস কেনাও রিস্ক আছে। এরা একদম পাতি মাল বিক্রি করে, কোনো কোয়ালিটি নেই। সানগার্ড কিনতে হবে করে কেনা আর হচ্ছিল না। তো আজকে রোদ লাগছে বলে একটা কেনা হলো, দুটো সানগার্ড কেনা হয়েছে, বেশি না, 100 টাকা দিয়ে, মানে পার পিস হচ্ছে 50 টাকা। এত ফালতু, এটা হওয়ার কথা। 50 টাকার মাল আর কত ভালো হবে, কিন্তু এত ফালতু, বারবার খুলে পড়ে যাচ্ছে। এটা একটা টাস্ক হয়ে গেছে এখন যাওয়ার, বারবার সানগার্ড লাগাও, খুলে পড়ে যাবে, আবার লাগাও। এই রাস্তাটা সোজা গেলে ডানকুনি হয়ে বর্ধমানের দিকে চলে যাওয়া যাবে। এটা হচ্ছে এক প্রকার দিল্লি রোড বলা চলে এটাকে। কিন্তু ওল্ড দিল্লি রোড যেটা ছিল, ডানকুনি টোল প্লাজার আগে একটা ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে, ওইটা ওল্ড দিল্লি রোড। ওই ওল্ড দিল্লি রোড দিয়ে গেলে অনেক ভালো রাস্তা, সুন্দরভাবে যাওয়া যাবে। তা না হলে নবদ্বীপ যাওয়ার আরও দুটো রাস্তা আছে। একটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, যেটা তো এখন জঘন্য অবস্থা, ভাঙাচোরা, খুবই খারাপ অবস্থা। কলকাতা থেকে কৃষ্ণনগর, নবদ্বীপ বা শিলিগুড়ির দিকে কেউ যদি যায়, আমি বলবো 34 নম্বর জাতীয় সড়কে একদম না যেতে, খুব বাজে রাস্তা। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেখানেও এখন কাজ চলছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে প্রচুর সিগন্যাল আর প্রচুর টাইম লাগে। যদিও যারা বিরাটি বা দমদমের দিক থেকে যাবে তাদের জন্য কল্যাণী এক্সপ্রেসওয়েটা কিছুটা ঠিক থাকলেও, যারা সাউথের দিক থেকে যাবে, কলকাতা সাউথের দিক থেকে যাবে, তাদের জন্য একদমই বাজে। তাদের জন্য এই রাস্তাটাই ঠিক আছে। এইটা একদম পুরো সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে এদিকে দিল্লি রোড ধরে নিতে হবে, তারপর ডানকুনি টোল প্লাজার আগে ডান দিকে ওল্ড দিল্লি রোড ধরে নিতে হবে। তাতে মগরা থেকে একটু ডান দিকে গেলে হচ্ছে ত্রিবেণী থেকে বাঁ দিকে নিয়ে নিতে হবে পুরো কানলা কাটোয়া রোড। একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাস্তা, সিগন্যালও কম আছে সিগন্যাল, কিন্তু কম আছে, তুলনামূলক কম আছে। কলকাতা থেকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে গেলে এখন আমি প্রায় বলবো এই দুর্গাপুরের এই রোডটা, মানে বর্ধমান দুর্গাপুরের এই দিক দিয়ে যাওয়াটা একদম বন্ধ করতে। কারণ এত রাস্তায় কাজ হচ্ছে না, এই উপর দিয়ে ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে, তো যার জন্য তো এখন আরামবাগ দিয়ে পুরুলিয়া বা বাঁকুড়া যাওয়া বেস্ট। ওইদিকে রাস্তাটা যথেষ্ট ভালো করে দিয়েছে। আর এদিকে কাজের জন্য এখানে তবুও তো ঠিক আছে, বর্ধমানের ওদিকে তো প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে যাচ্ছে। এই হচ্ছে ওল্ড দিল্লি রোড। এদিকে একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, যার জন্য একটু লরি, একটু ভিড়ভাট্টা রয়েছে, কিন্তু জাস্ট কিছুটা এগিয়ে গেলেই পুরো রাস্তা ফাঁকা হয়ে যাবে। আর এই রাস্তার সব থেকে ভালো জিনিস হচ্ছে মাঝখানে দেখেছেন ডিভাইডার আছে, মানে ওয়ান ওয়ে, এদিকের গাড়ি এদিকের রাস্তা দিয়ে যাচ্ছে, ওদিকের গাড়ি ওদিকের রাস্তা দিয়ে যাচ্ছে। সুতরাং কোনো সমস্যা নেই, বিন্দাস চালাও, জাস্ট অ্যাক্সিলেটারে পা দিয়ে বসে থাকো। কিন্তু কিছু সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালগুলো মেনটেন করতে হবে, ব্যাস। বাড়ি থেকে বেরোনোর আগে খাবার খেয়ে আসলো, আর এর মধ্যে নাকি খিদে পেয়ে গেছে। তো তুমি বাড়িতে খেলে না কেন খাবার? হ্যাঁ, আমি খেয়ে এসছি তো, বেশি খেয়েছি, তাও খিদে লাগছে। আবার খিদে? খাবার খিদে লেগেছে, অনেক খেয়েছি আজ বাড়িতে, তাও খিদে লাগছে। ঠিক আছে, এখন খেতে পাবে না, যা পাবে সব নবদ্বীপে গিয়ে। এখন ফালতু রাস্তায় দাঁড়িয়ে টাইম। হ্যাঁ, এখন তো বিয়ে বাড়ি যাবো, সেখানে খাবো। এই রাস্তায় আমি যতদিন ধরে আসছি, আজ প্রায় 5 বছর তো হতে চললো এই রাস্তায় আসছি। এই রাস্তায় আমি এই টোল গেটের মতো এইটা দেখতে পাই। মানে অ্যাকচুয়ালি টোল গেট বানিয়েও ছিল, এই যে কাউন্টারও করা আছে, দুদিকে কাউন্টারও করা আছে, কিন্তু যাই হোক, যে কোনো কারণেই হোক এই টোল গেটটা চালু হয়নি। আর টোল গেটটা না চালু হওয়াই ভালো, এত টোল দিতে ভালো লাগে না। যে কোনো জায়গায় গেলে গাদা টাকার টোল, আর পসিবল হয় না এত টাকার টোল দেওয়া। তো যাই হোক, এই রাস্তায় এই একটাই লাভ, নবদ্বীপের দিকে যাওয়ায় ওই সেকেন্ড হুগলি ব্রিজের 10 টাকা যে টোল দিয়েছি, ব্যাস ওটাই একটাই মাত্র টোল, আর কোনো টোল দিতে হয় না, বিনা টোলে যাওয়া যায় এই রাস্তাটা। আবার বলা যায় না, দেখা গেল আমার এই ভিডিও দেখে সামনের মাস থেকে এখানে টোল বসে গেল, কিচ্ছু বলা যায় না। এখন নর্মাল দেখা যাচ্ছে নীল আকাশ, কিন্তু বর্ষাকালে এই আকাশগুলো এত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, পরিষ্কার আকাশ। কলকাতার আকাশ তো পুরো সাদা আকাশ, কলকাতা থেকে যত দূরে যাওয়া যাবে তত আকাশ নীল আকাশ। আর বিশেষ করে সমুদ্র বা পাহাড়ে গেলে তো একদম ডিপ নীল আকাশ দেখা যায়। বেশ পাহাড় সমুদ্র ঘুরছিলাম, কিন্তু সমস্যা হয়ে গেছে, অফিসের এত প্রেশার বেড়ে গেছে যে যেতে পারছি না। কিন্তু না, থামবো না,
খুব তাড়াতাড়ি বড় বড় বেশ কিছু প্ল্যানিং হতে চলেছে। তো দেখতে পাবেন, সময়ের সঙ্গে সঙ্গে দেখতে পাবেন খুব বড় বড় কয়েকটা প্ল্যানিং। এই সামনে দেখুন কিভাবে নিয়ম ভায়োলেট করা হয়। এই যে এরা একদম ভায়োলেট করার জন্য একদম দেখেছেন অপোজিট সাইড থেকে লরি নিয়ে আসছে, কোনো নিয়ম নেই, কোনো কিছু নেই। এগুলো কত বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এদের কিচ্ছু যায় আসে না। এরা যেটা ভাববে সেটাই করবে, এদের ইচ্ছা মতন করবে। কিছু বলতে গেলেই এখনই দাদাগিরি শুরু হয়ে যাবে। এসে গেছি মগরা। এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিক দিয়ে গেলে চলে যেতাম বর্ধমানের দিকে, কিন্তু আমরা এখান থেকে ফ্লাইওভার নিয়ে এই দিকে ঘুরে যাচ্ছি। ডান দিকেই ঘুরছি, কিন্তু ডান দিকের রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা ডান দিকে ঘুরে যাচ্ছে। ডান দিকে ঘুরে আমরা যাব ত্রিবেণী, সামনেই ত্রিবেণী। ওখান থেকে বাঁ দিকে টার্ন নেবো। বাঁ দিকে টার্ন নিলে সোজা কানলাকাটোয়া রোড, ওই রাস্তা দিয়ে গেলে সোজা নবদ্বীপ। মগরার পর ত্রিবেণী থেকে এই রাস্তাটা বোথ হয়ে দুদিক থেকেই গাড়ি আসে, আর এই জন্যই একটু যা সমস্যা। যদিও এই যে সমস্যাটা হচ্ছে, দেখা যাচ্ছে যে দুদিক থেকে গাড়ি আসছে জ্যাম টাইপের, এটা জাস্ট কিছুক্ষণই হবে, তারপর মোটামুটি ফাঁকা রাস্তায় পাওয়া যায়, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু এটা বোথ হয়ে একটু সাবধানে চালাতে হয়, এইটাই যা। ওয়ান ওয়েতে চালানোর যে মজা, সেই মজাটা পাওয়া যায় না। এই রাস্তাটা বোথ হয়ে, কিন্তু এই রাস্তাটার একটাই গুণ, সেটা হচ্ছে রাস্তাটা যথেষ্ট ভালো। আগে গুপ্তিপাড়ার পর থেকে মানে বর্ধমানে ঢুকে গেলে, বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেলে আর কি, বর্ধমান ডিস্ট্রিক্টে ঢুকে গেলে রাস্তাটা যথেষ্ট খারাপ ছিল। কিন্তু এখন রাস্তা একদম পুরো বর্ধমান ডিস্ট্রিক্টের রাস্তা, আর এটা এই মুহূর্তে যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টের উপর দিয়ে। দুই ডিস্ট্রিক্টের রাস্তাই যথেষ্ট ভালো, আর ভালো রাস্তায় গাড়ি চালানোর একটা আলাদা মজা আছে। আর অফ রুট সেটা আলাদা জিনিস, যে অফ রুটে গাড়ি চালানো, কিন্তু সেটা আলাদা জিনিস, সেটার একটা আলাদা মজা। কিন্তু ভাঙা রাস্তায় গাড়ি চালাতে ভাই প্রচুর কষ্ট হয়। কিভাবে নিয়ে যাচ্ছে দেখো, মোটর বাইকের উপর, আবার উপরে চেয়ার। এটা মোটর বাইক যাচ্ছে না, এটা মালগাড়ি যাচ্ছে। এটা তো পুরো মালগাড়ি। কি ভয়ানক ভাবে মানুষের রাস্তায় যায়, মানে যে কোনো টাইমে বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আর এদেরকে দেখে আমাদের ভয় লাগে। এখন বাজে 3:32। মাঝ রাস্তায় দাঁড়ালাম কিছুক্ষণের জন্য, একটানা গাড়ি চালাতেও ভালো লাগছিল না। আর এদিকে একটা সুন্দর নার্সারি রয়েছে, এই যে যেটা দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে একটা সুন্দর নার্সারি। আর ওদিকে পানের চাষ হয়েছে, আরও কিছু চাষবাস হয়েছে, চাষের জমি। বাহ, এখানে একটা সুন্দর বাগান মতন রয়েছে। দাঁড়িয়েছি যতক্ষণ, একটু ভিতরটা ঢুকে দেখা যেতেই পারে। তো যাই হোক, বাগানের মালিক আবার তেড়ে না আসলে হয়। এই যে এটা কি গাছ, এগুলো লেবু গাছ নাকি সেরকমই তো মনে হচ্ছে, বোঝাও যাচ্ছে না। এইদিকে তো সুপুরি গাছ, পুরো সুপুরির গাছের বাউন্ডারি। ওদিকে ভিতরে কিছু চাষবাস হয়েছে, আম গাছও আছে ভিতরে। বেশ সুন্দর লাগে জায়গাটা। এইরকম জায়গায় বিকেলের টাইমে এরকম ধরনের একটা বাগান, তার মধ্যে বেশ একটু বসার জায়গা থাকবে, বন্ধু বান্ধব মিলে আড্ডা মারার মজাই আলাদা। অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম তখন নবদ্বীপে আমার যেখানে বাড়ি, সেখানেও অনেক আম বাগান আছে, বাঁশ বাগান আছে। আমরা ছোটোবেলায় এরকম করতাম যে বন্ধু বান্ধব মিলে কোথাও গিয়ে বসে বেশ বিন্দাস একটা আড্ডা, সেই মজাগুলো এখন আর পাওয়া যায় না। এখন তো পুরো শহরকেন্দ্রিক লাইফ হয়ে গেছে, চাকরি বাকরি, আর ওই জাস্ট একটু সময় পেলে ঘুরতে বেরোনো, এই তো জীবন হয়ে গেছে। কিন্তু ছোটোবেলাকার সেই স্মৃতিগুলোই যেন একটা ভোলা যায় না। আর এত চোখে রোদ লাগছে না, পুরো ডাইরেক্ট সানলাইটটা চোখে এসে পড়ছে। চলো পিছন দিক থেকে এবার সানলাইট আসছে। অনেকক্ষণ হয়ে গেল এখানে দাঁড়ানো, এবার আবার এগোনো যাক।
আর আমরা হুগলি পেরিয়ে বর্ধমানে ঢুকছি। এই অলরেডি বর্ধমানে ঢুকে গেলাম। এখান থেকে কাটোয়া 68 কিলোমিটার আর নবদ্বীপ মোটামুটি 40 কিলোমিটার মতন দূরত্ব। এই যে 108 শিব মন্দিরের শহর কানলা। 108 শিব মন্দির দেখতে আসার আর টাইম আর হয়ে উঠছে না। মানে এখান দিয়ে বোধহয় কয়েকশো বার গেছি আমি, কিন্তু 108 শিব মন্দির দেখার টাইম আর পাচ্ছি না। তো যাই হোক, কোনো না কোনো একদিন অবশ্যই দেখবো। আর এই হচ্ছে কানলা, আর এখান থেকে নবদ্বীপ আর বেশি দূর নেই, প্রায় চলে এসছি। অদ্ভুত ব্যাপার, সামনে ফাঁকা রয়েছে, এদিকে যেতে দিচ্ছে না, সব গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে, হোল্ড করিয়ে দিচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। তো কেউ যাই না, ওকেও দাঁড় করিয়ে দিয়েছে, কি ব্যাপার হলো? নিশ্চয়ই কোনো নেতা মন্ত্রী কেউ আসবে, তার জন্য এই সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। যাক, ওখানে কোনো নেতা মন্ত্রী আসার জন্য জ্যাম ছিল না, ওখানে একটা রাজনৈতিক দলের মিছিল বেরিয়েছিল, আর তার জন্য ওই রকম জ্যাম, মানে জ্যাম ঠিক না, গাড়ি পুরো দাঁড় করিয়ে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মিছিল ওখান থেকে পাস না হবে। তো যাই হোক, বেরিয়ে আসতে পেরেছি ওখান থেকে। এখনো ওখানে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। এই এক সমস্যা, মিছিল, এই রাস্তাঘাটে মিছিল হওয়াটা এত বাজে জিনিস। অ্যাকচুয়ালি এই মিছিলের যে প্রথা, এই প্রথাটাই বন্ধ করা উচিত। মিটিং, যত খুশি মিটিং হোক, কোনো অসুবিধা নেই, কোনো মানুষের কোনো অসুবিধা নেই, হয়তো একটু মাইক বাজবে, ইয়ে হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু মিছিলের সময় এই যে রাস্তা গার্ড করে এই যে মিছিলগুলো হয়, প্রচণ্ড অসুবিধা হয়, প্রচণ্ড। সাধারণ মানুষ এই যে রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরিয়ে যদি দেখা গেল আধ ঘন্টা 1 ঘন্টার জন্য মিছিল একটা বেরোয় রাস্তায়, তো এত বড় জ্যাম লেগে যায়। তেমন দেখুন না, এইদিকে দেখুন পরপর, এখন তো তাও গাড়িগুলো চলতে শুরু করেছে, পুরো পরপর লাইন হয়ে গেছে, লাইন এখন যাই হোক চলতে শুরু করেছে। তা নাহলে বিশাল লাইন, ওদিকে আমাদের ওদিকে তো বিভৎস লাইন ছিল। এই এখনো মোটে ছাড়তে শুরু করেছে, এই আস্তে আস্তে গাড়িগুলো যেতে শুরু করেছে। এখনো তো অনেকজনের গাড়ি পুরো স্টার্ট বন্ধ করে বসে গেছে। অ্যাকচুয়ালি এই মিছিলের এই প্রথাটা টোটালি বন্ধ হওয়া দরকার, কারণ মিছিলের জন্য প্রচুর সাধারণ মানুষকে হেনস্থা হতে হয়। মিটিংয়ের জন্য অতটা অসুবিধা হয় না, মিটিং ঠিক আছে, কিন্তু মিছিলটা বন্ধ পুরো প্রথাটাই বন্ধ হওয়া দরকার। কোনো রাজনৈতিক দল, কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো ধর্মীয় মিছিল, কিচ্ছু হবে না, রাস্তায় কিছু হবে না। মিছিল করো 50টা গাড়ি বার করে মিছিল করো না, ক্ষতি কি? সে গাড়িরও স্পিড থাকবে, কিন্তু সেটা হবে না। হেঁটে হেঁটে মিছিল কেন হবে রাস্তায়? আজ মনে হচ্ছে লাকটাই খারাপ। এদিকে ট্রেনের লাইন আছে আর গেট পড়েছে, পুরো আবার এখানে জ্যাম, কি জ্বালা। ট্রেন কই ভাই? ওই যে দূরে আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেন আসছে, এত আস্তে আস্তে আসছে। ওই যে ট্রেন যাচ্ছে, কি আস্তে আস্তে, ওদিকে বোধহয় কাজ হচ্ছে। ধীরে 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 ট্রেন যাচ্ছে। মাই ক্রস কর, আর খুব ভালো লাগছে না, অনেক দেরি হয়ে গেছে। এই যে সামনে দিয়ে যাচ্ছে, ওফ সত্যি এইবার একটু জোরে যাচ্ছে, ওদিকে কাজ হচ্ছিল, বেরোনো গেছে। এইদিকে দেখুন লাইন লেগে গেছে, দেখুন কত বিশাল লাইন। এই এদিকে ঢুকিস না, এই লেনটাকে ছাড়া রাখ, তাড়াতাড়ি সইছে না। এই হচ্ছে আমাদের দেশের সমস্যা, সবার তারা আছে। এটা হচ্ছে ধাত্রীগ্রাম আর সমুদ্রগড় স্টেশনের মাঝখানে নান্দাই ব্রিজ, বড্ড সরু ব্রিজ। এখানে একবার জ্যামে আটকে গেছিলাম, সে মারাত্মক জ্যাম, বাপরে বাপ। তার মধ্যে সামনে ছিল একটা ঘোড়ার গাড়ি, পিছনে ছিল একটা ঘোড়ার গাড়ি, এমন লাফালাফি করছিল মাঝে মাঝে, ভাবছিলাম আমার গাড়িটাকেই ভেঙে না দেয়। আজ রাস্তায় একটু দাঁড়িয়ে সিঙ্গাড়া মিষ্টি খেলাম, কিছু মিষ্টি নিয়ে নিলাম, আর এই ধোঁয়া পরীক্ষা কেন্দ্রে ধোঁয়া পরীক্ষা করে নিলাম। ফালতু আবার কখন সময় পাবো না পাবো, রাস্তায় পেলাম, করে নিলাম, ঝামেলা মিটে গেল। তো অনেক দেরি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা লেটে চলছি। 1.5 ঘন্টা আগে নবদ্বীপ ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় জ্যামে আটকে 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 আটকে, তার মধ্যে নিজেরাও কিছু কারণে দাঁড়িয়ে এখন এত 1.5 ঘন্টা প্রায় দেরি। আর এদিকে প্রায় সন্ধে হতে চলেছে, এদিকে বিশাল জ্যাম। যাই হোক, শুরু হওয়ার আগেই গাড়ি ঘুরিয়ে নিলাম, দরকার নেই এদিক দিয়ে ঢুকবো না নবদ্বীপ, অন্য দিক দিয়ে ঢুকবো। বাপরে বাপ, এই জ্যামটা যেন আমার পিছন যাচ্ছে না। একবার ধাত্রীগ্রামে পেলাম, তারপর কোথায় যেন ওটা, নাদনঘাটের মোড়ের আগে। ধাত্রীগ্রামের প্রথমে একবার পেলাম, ধাত্রীগ্রাম পার হয়ে ওই রেলগেটটায় পেলাম, তারপর আবার নাদনঘাটে পেলাম, আবার এখানে। না, এত জ্যামের মধ্যে থাকা যাবে না।
এই ভিতরের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছি, ফালতু ওদিকে অত জ্যামে দাঁড়িয়ে আধ ঘন্টা 40 মিনিট টাইম নষ্ট করার মতো কোনো ইচ্ছাই নেই। চলো এখানে আবার গাড়ি দাঁড় করালাম, এখানে আবার আনতে যাব জমিদার গিন্নিকে। তিনি হচ্ছেন আমার দিদা, জমিদার গিন্নি। ও আর শান্তি নেই। চলো বালির পাহাড়, থাক গাড়ি এখানে। দেখুন এতদিন পর আসার ফল দেখুন, এখানে গেটের সামনে গরু বাঁধা, এদিকে তো গেটের মধ্যে গরু বাঁধা। একটু সাধারণ সেন্স নেই যে গেটের যে ইয়েগুলো আছে সেগুলো বেঁকে যাবে, গেটের মধ্যে গরু বাঁধা, এখানে সামনে বালতি রাখা, বাঁশ রাখা, এখানে আবার কি সব বাঁধা, এগুলো কি কি অদ্ভুত, এখানে সব কি সব মেলা। চলো লাস্টে গ্যারেজে লাফড়াবাজি করে গাড়ি গ্যারেজে রেখে এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে স্নান দান না করলে ভালো লাগছে না, স্নান দান করে পড়ার কিছু পাইনি, সুন্দর একটা চাদর গায়ে দিয়ে এই বিছানায় বসলাম। সো এবার ভিডিওটাকে এন্ড আপ করতে হবে, এবার একটু রেস্ট নিতে হবে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবসময় এইভাবে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।